বাতাসে ভাসছে টিয়ার গ্যাসের ঝাঁঝালো গন্ধ, আর মাঝে মাঝেই দূর থেকে ভেসে আসছে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জের শব্দ। রাইসিনা হিলের সাউথ ব্লক আর নর্থ ব্লকের বিশাল প্রাচীন ভবনগুলো আজ আর কোনো নিরাপদ দুর্গ বলে মনে হচ্ছে না। চারপাশের রাস্তায় দাউ দাউ করে জ্বলছে আগুন। সিএনএনের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ যে ব্রেকিং নিউজ দিচ্ছে তা শুনলে বিশ্বের যে কোনো পরাশক্তির নীতি নির্ধারকদের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে যাবে। দিল্লি রাজপথে যে ককরোচ জনতা পার্টি বা জেএনজি প্রজন্মের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল তা এখন আক্ষরিক অর্থেই এক রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাসপাতালগুলোর ইমার্জেন্সি ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। অন্তত ১৫০ জন আন্দোলনকারী ছাত্র তরুণ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশের অবস্থাও করুণ। তাদের অন্তত ১১৮ জন পুলিশ সদস্য এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন। ১৫০ জন সাধারণ তরুণ এবং ১১৮ জন পুলিশ, এই সংখ্যাগুলো শুধু কোনো পরিসংখ্যান নয়, এগুলো হলো একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার, একটি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার সুস্পষ্ট পদধ্বনি। এতদিন যারা ভেবেছিলেন এই তরুণরা শুধু ল্যাপটপ আর স্মার্টফোনে মুখ গুজে থাকা এক অলস প্রজন্ম, আজ তারা দেখছেন এই তরুণরাই খালি হাতে পুলিশের রায়ট গিয়ার এবং টিয়ার গ্যাসের সামনে বুক পেতে দাঁড়িয়েছে। এই আন্দোলন আর কোনো সাধারণ ছাত্র বিক্ষোভ নেই, এটি আজ পরিণত হয়েছে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর এক অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা সরকার বিরোধী গণ অভ্যুত্থানে। কিভাবে শুরু হলো এই দাবানল? কোনো বিপ্লবী একদিনে তৈরি হয় না, এর পেছনে থাকে বছরের পর বছর ধরে জমে থাকা বঞ্চনা, বৈষম্য আর প্রতারণার ইতিহাস। ভারতের এই তরুণ প্রজন্ম বা জেএনজি অত্যন্ত শর্ট টেম্পার্ড বা অল্পতেই ধৈর্য হারানো এক প্রজন্ম। তারা টিকটক, ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টস দেখে অভ্যস্ত। তারা দ্রুত ফলাফল চায়। গত 2 দশক ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদের হিন্দুত্ববাদ, পাকিস্তান বিরোধিতা আর মন্দির মসজিদ বিতর্কের আফিম খাইয়ে ভুলিয়ে রেখেছিল। শুরুর দিকে তরুণরা এই আফিম গিলেছিল, কিন্তু তারা যখন দেখল যে তাদের জীবনের আসল বাস্তবতা হলো চরম বেকারত্ব, অর্থনীতির পতন আর ধনকুবেদের ফুলে ফেপে ওঠা, তখন তাদের সেই নেশা ছুটতে শুরু করলো। ভারতের শীর্ষ 1% মানুষের সম্পদ যখন রকেটের গতিতে বাড়ছে, তখন সাধারণ মানুষের আয় কমছে। আর এই বারুদের স্তূপে দেশলাইয়ের কাঠিটি ছুড়িয়ে দিল নিট পরীক্ষা। মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র যখন টাকার বিনিময়ে ফাঁস হয়ে গেল, তখন ভারতের তরুণদের ধৈর্যের বাঁধ আক্ষরিক অর্থেই ভেঙে চুরমার হয়ে গেল। তারা বছরের পর বছর রাত জেগে পড়াশোনা করেছে, নিজেদের যৌবন বিসর্জন দিয়েছে একটা ভালো ক্যারিয়ারের আশায়, আর পরীক্ষার ঠিক আগে দেখলো পুরো সিস্টেমটাই বিক্রি হয়ে গেছে। এটি শুধু একটি প্রশ্নপত্র ফাঁস ছিল না, এটি ছিল পুরো আমলাতন্ত্র এবং সিস্টেমকে নিজেদের মন মতো সাজানোর জন্য, নিজেদের অযোগ্য কিছু অনুগত লোকদের চাকরিতে ঢোকানোর জন্য মোদী সরকারের এক জঘন্য কারসাজি। এই চরম বঞ্চনা থেকেই জন্ম নিল ককরোচ জনতা পার্টি। তারা বুঝিয়ে দিল পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা যেমন আরশোলাকে মারতে পারে না, তেমনি মোদির কোনো কালা কানুন বা পুলিশের জুলুম এই জেএনজি প্রজন্মকে দমাতে পারবে না। শুরুর দিকে এই আন্দোলন ছিল অত্যন্ত সাধারণ এবং সরল। ছাত্ররা শান্তিপূর্ণভাবে যন্তর মন্তরে বসেছিল। তাদের দাবি ছিল শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, জালিয়াতির সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যেসব ছাত্র হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। মোদী সরকার এবং তাদের সাউথ ব্লকের বাবুরা হয়তো ভেবেছিলেন, আর এরা তো বাচ্চা ছেলে পেলে, 2-4 দিন রাস্তায় বসে স্লোগান দেবে, তারপর রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে ঘরে ফিরে যাবে। কিন্তু তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করলেন। তারা বুঝতে পারলেন না এই জেএনজি প্রজন্ম যখন জেদ ধরে তখন তারা পেছাতে জানে না। পুলিশ লেলিয়ে দিয়ে লাঠিচার্জ করে যখন তাদের উপর দমনপীড়ন শুরু হলো, তখন এই আন্দোলন তার খোলস পাল্টে ফেলল। যে ছাত্ররা কাল পর্যন্ত শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছিল, আজ তারা সরাসরি হুঙ্কার দিচ্ছে মোদি গদি ছাড়ো। আন্দোলনটি এখন আর কোনো শিক্ষাকেন্দ্রিক বিক্ষোভে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে এক সম্পূর্ণ অ্যান্টি মোদি বা মোদি বিরোধী গণ অভ্যুত্থানে। কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলোও এখন এই তরুণদের পাশে এসে দাঁড়িয়েছে। পুরো ভারতের রাজনৈতিক সমীকরণ আজ এক অকল্পনীয় মোড় নিয়েছে। পরিস্থিতি যখন পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন রাষ্ট্রযন্ত্র তাদের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি বের করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। দিল্লি থেকে মাত্র 70 কিলোমিটার দূরে মিরাট টোল প্লাজা। বিশ্বস্ত গোয়েন্দা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে এই টোল প্লাজার কাছে ইতিমধ্যেই 12 থেকে 15টি বড় বড় মিলিটারি ট্রাক বা সেনাবাহিনীর সাজোয়া যান এসে অবস্থান নিয়েছে। এক একটি ট্রাকে 50 থেকে 100 জন সশস্ত্র সেনা সদস্য থাকতে পারেন। এর মানে কি? এর মানে হলো মোদী সরকার বুঝতে পেরেছে যে পুলিশ দিয়ে এই লাখো তরুণের সুনামি ঠেকানো আর কোনোভাবেই সম্ভব নয়।
আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি শান্ত না হয় তবে সরকার হয়তো সরাসরি রাজপথে মিলিটারি বা সেনাবাহিনী নামানোর মতো চরম এবং আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে নিজেদেরই ছাত্র জনতার ওপর সেনাবাহিনী লেলিয়ে দেওয়ার এই প্রস্তুতি প্রমাণ করে যে মোদী সরকারের পায়ের তলার মাটি কতটা সরে গেছে আর তারা আক্ষরিক অর্থেই দিশাহারা। দিল্লির এই আগুনে ঘি ঢালতে রাজপথে এসে উপস্থিত হয়েছেন আরেক দল অকুতভয় যোদ্ধা, ভারতের কৃষকরা। যে কৃষকরা গত কয়েক বছর ধরে মোদী সরকারের কর্পোরেট দোষনীতির বিরুদ্ধে লড়াই করে আসছিলেন, তারা আজ এই ছাত্রদের সাথে এসে হাত মিলিয়েছেন। কেন? কারণ ভারতের কৃষি খাতকে আমেরিকার বড় বড় কর্পোরেট কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য একটি নতুন ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তির গোপন আলোচনা চলছে। কৃষকরা বুঝতে পেরেছেন এই চুক্তি সই হলে তাদের ফসলের কোনো দাম থাকবে না, তারা বহুজাতিক কোম্পানির দাসে পরিণত হবেন। ছাত্রদের বেকারত্বের ক্ষোভ আর কৃষকদের অস্তিত্বের লড়াই, এই দুই যখন এক বিন্দুতে এসে মিলেছে তখন দিল্লির রাজপথ পরিণত হয়েছে এক অবেধ্য দুর্গে। এই চরম সংকটময় মুহূর্তে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবেন। বিজেপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা দেশজুড়ে বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এবং কংগ্রেসের অফিসের সামনে পাল্টা বিক্ষোভ বা ধর্ণা দেবে। কি ভয়ঙ্কর এক উন্মাদনার কৌশল! যখন রাজপথে লাখ লাখ বিক্ষুব্ধ ছাত্র এবং কৃষক পুলিশের সাথে লড়াই করছে তখন সরকার দলীয় ক্যাডারদের রাস্তায় নামানোর মানে কি? এর মানে হলো সরকার ইচ্ছাকৃতভাবে দুটি রাজনৈতিক গোষ্ঠীকে রাজপথে মুখোমুখি দাঁড় করিয়ে একটি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ বাঁধানোর ছক কষছে। শাসক গোষ্ঠী চায় ছাত্র আর বিরোধীদের উপর তাদের ক্যাডাররা হামলা করুক, রক্তপাত আরও বাড়ুক। কারণ অরাজকতা যখন চরম সীমায় পৌঁছাবে তখন তারা জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে জরুরি অবস্থা দেশে জারি করতে পারবে এবং মিলিটারির হাতে ক্ষমতা দিয়ে সমস্ত বিরোধীদের চিরতরে স্তব্ধ করে দিতে পারবে। এটি এক চরম হার্জলাইন বা কট্টরপন্থী আইডিওলজির নগ্ন বহিঃপ্রকাশ, যেখানে তারা সবকিছুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সোজা করতে চায়। যখন রাজপথে রক্তের বন্যা, তখন ভারতের সাধারণ মানুষ বিচার ব্যবস্থার দিকে তাকিয়েছিল। তারা ভেবেছিল সুপ্রিম কোর্ট হয়তো এই পুলিশি বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু আজ সুপ্রিম কোর্টে যা ঘটল তা ভারতের বিচার ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল। সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল যেখানে বলা হয়েছিল দিল্লি পুলিশ ছাত্রদের উপর বেআইনিভাবে বল প্রয়োগ করছে, পাথর ছুটছে। কিন্তু ভারতের প্রধান বিচারপতি, যার বিরুদ্ধে এমনিতেই প্রো বিজেপি বা সরকার ঘেঁষা হওয়ার অভিযোগ আছে, তিনি কি বললেন জানেন? তিনি অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বললেন, সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও ঘুরছে সেগুলো দেখতে আমরা ইন্টারেস্টেড নই, আমরা এসব দেখব না, যাও এখান থেকে। খোদ প্রধান বিচারপতি যখন পুলিশি বর্বরতার ভিডিও দেখতে অস্বীকৃতি জানান তখন বুঝতে হবে যে পুরো রাষ্ট্রযন্ত্র, বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন, সবকিছু স্বৈরাচারের পকেটে চলে গেছে। কয়েকদিন আগেই একজন সাধারণ তরুণ কোর্টের ভেতরে ঢুকে প্রধান বিচারপতিকে মুখের উপর গালিগালাজ করে তার দিকে কাগজ ছুঁড়ে মেরে বেরিয়ে এসেছিল। এই ঘটনাটি কোনো সাধারণ বেয়াদবি ছিল না, এটি ছিল ভারতের বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং আস্থাহীনতার এক চরম বিস্ফোরণ। দিল্লির রাইসিনা হিলে আজ হয়তো কারো চোখে ঘুম নেই। সাউথ ব্লকের কর্তারা হয়তো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে বসে সিসিটিভি ক্যামেরায় দেখছেন যন্তর মন্তরের সেই লাখো তরুণের মুখ। তাদের কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। তারা হয়তো ভাবছেন পুলিশ দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে আর মিরাট টোল প্লাজায় মিলিটারি ট্রাক দাঁড় করিয়ে রেখে তারা আরও কিছুদিন নিজেদের মসনদ টিকিয়ে রাখবেন। কিন্তু তারা বুঝতে পারছেন না যে তারা এমন একটি টাইম বোমার উপর বসে আছেন যার টাইমার অন হয়ে গেছে। একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে জেনজি প্রজন্ম তাদের কিস্তিমাতের চালটি অত্যন্ত নির্ভুলভাবে চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। রিগড সিস্টেমের এই বিশাল দুর্ভেদ্য ইমারতের ভেতরে আজ ফাটল ধরেছে। সেই ফাটলের ভেতর দিয়ে হু হু করে ঢুকছে তারুণ্যের ক্ষোভ আর দ্রোহের বাতাস। সাসপেন্স এখন তুঙ্গে। আগামী কয়েকটা দিন ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। আমরা এখন শুধু অপেক্ষা করছি সেই চরম মুহূর্তটির জন্য। মোদী সরকার কি পারবে এই আসন্ন গণ অভ্যুত্থানের সাইক্লোন থেকে নিজেদের মসনদ বাঁচাতে, নাকি শেখ হাসিনার মতোই তাকেও কোনো এক মেঘলা দুপুরে ক্ষমতার দম্ভের রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে পালাতে হবে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত বিস্ফোরণের। কারণ এই নতুন বিশ্বে স্বৈরাচারীরা হয়তো আমৃত্যু ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, কিন্তু ইতিহাস তাদের সেই স্বপ্নকে রাজপথের ধুলোয় মিশিয়ে দিতে এক মুহূর্তও দ্বিধা করে না।